বাংলা লেখার প্রথম কথা হলো, আমরা ইংরেজি যখন লেখি, ইংরেজি কিন্তু ফন্ট চেঞ্জ না করলেও ইংরেজি লেখা যায়, যায় না? ফন্ট চেঞ্জ না করে লিখতে হবে, কারণ কি ও নর্মালি ক্যালিব্রি একটা ফন্টে থাকে, যে ফন্টটা কি ইংরেজি একটা ফন্ট, ঠিক আছে? আর বাংলা যখন লিখতে হয় তখন অবশ্যই বাংলা একটা ফন্ট দিতে হবে। তাহলে কি করতে হইতেছে, এখানে আমাদের একটা ফন্টটা চেঞ্জ করতে হইতেছে। আর একটা জিনিস বাড়তি চেঞ্জ করতে হবে, সেটা হলো কিবোর্ড। ইংলিশের ক্ষেত্রে কিবোর্ডটা চেঞ্জ করা লাগে না। কিবোর্ড চেঞ্জ করা লাগে না এই জন্য, কারণ নর্মালি এটা ইংরেজি সেট করা থাকে, কিন্তু যেহেতু যখন আমরা বাংলা লিখতে চাই তখন আমাকে কিবোর্ডটা চেঞ্জ করতে হয়। কিবোর্ডটা কেন চেঞ্জ করতে হয়, যেহেতু আমরা একই কিবোর্ড দিয়ে ইংরেজি এবং বাংলা লিখতেছি, আমরা এই বাটনটা যখন প্রেস করব বা এইটা যখন প্রেস করব তখন আমি ও লিখতেছি নাকি গ লিখতে চাইতেছি, এটাও কিভাবে বুঝবে, তাই তো? ওকে তো বুঝতে হবে। আবার যখন এল, এই বাটনটা আমি প্রেস করব তখন কি আমি এল লিখবো নাকি দ লিখবো, শিফটে ধ, ঠিক আছে, বা শিফটে বড় হাতের এল, কিন্তু সেটা বাংলা লাগবে না ইংরেজি লাগবে, এটাও কিভাবে বুঝবে? তো সেইটা হচ্ছে আমাদের এখান থেকে কিবোর্ডটা চেঞ্জ করে দিতে হয়, যে ইংরেজির জন্য ইংরেজি একটা কিবোর্ড সিলেক্ট করে দেবো আর বাংলার জন্য বাংলা কিবোর্ড সিলেক্ট করবো। তাহলে ইংরেজি কিবোর্ড যদি সিলেক্ট করা থাকে ও বুঝবে যে প্রত্যেকটা বাটনে কী করতে হবে, আমাকে ইংরেজি বর্ণটা এখানে কম্পোজ করতে হবে। আর এখানে হচ্ছে যদি বাংলা দেই তাহলে ও বুঝবে কি বাংলাটা ইয়ে করতে হবে, ঠিক আছে? তার মানে এখান থেকে মূলত আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিচ্ছি বা কিবোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি। কিবোর্ডের মাধ্যমে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে বাংলা নাকি ইংলিশ, যদি এটা ইংলিশ প্লাস আরবির একটা কিবোর্ড হতো, মনে করেন বাংলা নাই, তখন কি হতো, হয় আমরা ইংরেজি লিখতাম অথবা চেঞ্জ করে আরবি সিলেক্ট করে দিতাম। যদি চাইনিজ হতো চাইনিজ, ঠিক আছে, হিন্দি হলে হিন্দি কিবোর্ড। তাইলে আমাদের এখানে বাংলা লেখি ইংরেজি লিখি, দুইটা ক্ষেত্রেই কিন্তু কিবোর্ডের বিষয়টা দরকার। সেটা হচ্ছে ইংরেজির জন্য ইংলিশ কিবোর্ড থাকতে হবে, বাংলার জন্য কী করতে হবে, বাংলা কিবোর্ড থাকতে হবে। এখন ইংলিশ কম্পিউটার অন করার পরে মনে রাখবো সবসময় ইংরেজি থাকে, অটো সিলেক্ট করা থাকে, এই জন্য ইংলিশটা চেঞ্জ করতে হবে, বাংলা ক্ষেত্রে এটা চেঞ্জ করতে হবে। তো আমরা যে কিবোর্ডটা ইউজ করি মূলত একটা সফটওয়্যার ইউজ করি, এই কিবোর্ডটাকে বা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি। সফটওয়্যারটার নাম হচ্ছে কি, সফটওয়্যারটার নাম বিজয় বাউন্ন সফটওয়্যার নাম, ঠিক আছে? তো সফটওয়্যারটা অবশ্যই কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। ইনস্টল করা থাকলে এখানে এই যে আইকনটা আসবে এবং এখান থেকে আপনি ক্লিক করে করে চেঞ্জ করতে পারবেন। যেমন এইটা ইংরেজি আছে, এইটা হচ্ছে বাংলা ক্লাসিক, ঠিক আছে? তো আমি হচ্ছে আপনাদেরকে রাইট বাটন ক্লিক করে দেখাই যে তিনটে অপশন কি কি আছে। একটা হচ্ছে ইংরেজি আছে, একটা আছে ক্লাসিক, আর একটা কি ইউনিকোড, বুঝতে পারছি? আবার এই যে কিবোর্ডটার নিচে আছে, আমরা যদি শো স্টপ বার দেই তাহলে উপরে এইখানে উঠে থাকবে। আর ক্লোজ কখনো দেবো না, তাহলে কি হবে, এটা আনইনস্টল হয়ে যাবে, আবার ইনস্টল করতে হবে। এখান থেকেও সেম, এই যে ক্লোজ অপশনটা কখনো দেব না। এই যে যদি গো টু সিস্টেমে দেয় তাহলে আবার নিচে এসে জমা হবে। তো এখানে আমাদের তিনটা ল্যাঙ্গুয়েজ বলতে ল্যাঙ্গুয়েজ মূলত দুইটা, একটা হচ্ছে ইংরেজি আর একটা বাংলা। এখন বাংলার জন্য বাংলা ক্লাসিক একটা আছে, আর একটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের ল্যাঙ্গুয়েজটা তখনই ব্যবহার করা হয় যে আমরা যদি যে কোনো ভাষা ইউজ করতে চাই তখন আমাদের ইউনিকোড ব্যবহার করতে হয়। যেমন অনলাইনে আমরা যখন বাংলা লিখি তখন আমরা ইউনিকোড ব্যবহার করি, যখন আরবি লেখি ইউনিকোড ব্যবহার করি, হিন্দির ক্ষেত্রে ইউনিকোড, ইংলিশটাও ইউনিকোড এক ধরনের, ঠিক আছে? তো এখানে ইংরেজি আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইন্টারন্যাশনাল এই জন্য ইংলিশটাকে এভাবে সিলেক্ট করা আছে। আর বাংলার জন্য আমরা নর্মালি যখন এখানে লিখবো তখন আমরা বিজয় ক্লাসিক দিয়ে লিখবো, আর যখন ইউনিকোড দিয়ে লিখবো ইউনিকোডে এখানেও লিখতে পারবো আবার অনলাইনেও লিখতে পারবো, কিন্তু অনলাইনে আপনি ক্লাসিক দিয়ে লিখতে পারবেন না। অনলাইনে বাংলা লিখতে সময় কী লাগবে, ইউনিকোড লাগবে। না, ইউনিকোড দুইটাই আপনাদের শিখতে হবে, কারণ অফিসিয়াল ক্ষেত্রে ক্লাসিক ব্যবহার করা হয়, যত জিনিস কম্পোজ করা হয় সেক্ষেত্রে ক্লাসিক ব্যবহার করা হয়, আর অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ইউনিকোড ব্যবহার করা হয়। এটা ব্যবহারের অভ্যাসের কারণে মানুষের কাছে প্রচলিত, এই জন্য আপনাদের শিখতে হবে দুইটাই। দুইটার মধ্যে খুব একটা ডিফারেন্স নাই, হ্যাঁ, অল্প কিছু ডিফারেন্স। তো দেখেন ইংরেজি যখন লিখি আমাদের ইংরেজি কিন্তু সিলেক্ট করা থাকে এবং আমরা এখানে একটা ইংরেজি ফন্ট সিলেক্ট করি। ইংরেজির জন্য অফিসিয়াল ফন্টের নাম কি ছিল, টাইমস নিউ রোমান, ঠিক আছে? অবশ্যই আমরা সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করে তারপরে এখান থেকে ফন্ট চেঞ্জ করব, ঠিক আছে? কিবোর্ডের ক্ষেত্রে পুরোটা সিলেক্ট করার দরকার নাই, শুধু ফন্ট চেঞ্জ করার ক্ষেত্রে। আচ্ছা, এখন যখন আমরা বিজয় ক্লাসিক দিয়ে লাগবো তখন এখানে একটা বিজয় ক্লাসিকের একটা ফন্ট দিতে হবে। যখন আমরা ইউনিকোড দিয়ে লাগবো তখন আবার ইউনিকোডে একটা ফন্ট দিতে হবে। তার মানে দুইটার ক্ষেত্রে কিন্তু ফন্ট ভিন্ন। ক্লাসিকের যেই ফন্ট সেই ফন্ট কিন্তু ইউনিকোডে কাজ করবে না, ইউনিকোডের যেই ফন্ট সেটা কি আবার ক্লাসিকে কাজ করবে না। তাহলে ক্লাসিক আমি সিলেক্ট করে এখানে হচ্ছে একটা ক্লাসিকের ফন্ট আমরা দেবো, সেটা হচ্ছে সুতনি এমজে, এটা হচ্ছে সুতনি এমজে ফন্ট, ঠিক আছে? তাহলে এখানে দেখেন আমি লিখতেছি ক খ গ, তার মানে লেখা উঠতেছে ঠিকভাবে, তাই না? এটা হচ্ছে সুতনি এমজে, হচ্ছে বিজয় ক্লাসিকের জন্য অফিসিয়াল ফন্ট, অফিসিয়াল লেখালেখির জন্য
ক্লাসিকে কোন ফন্টটা ব্যবহার করা হয়? সুতনি এমজে। সুতনি ওএমজেও আছে, সেইটা আবার ইউনিকোডের ফন্ট। যেমন এই দেখেন সুতনি ওএমজে, তাই তো, সুতনি ওএমজে, এই যে ফন্টটা সুতনি ওএমজে। দেখেন এখন কিন্তু আমরা ক খ সব চেঞ্জ হয়ে গেছে, কারণ কি আমরা এখানে দিছি ইউনিকোডের ফন্ট আর এইখানে লেখা আছে কি ইংলিশ। বলতে আমরা লিখছিলাম ক্লাসিকে, ক্লাসিকে লিখছিলাম, তাই না? এখন আমি লিখি এখানে ক লিখি, দেখেন ওটা কেন চেঞ্জ হয়ে টাইমস নিউ রোমান হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য সবসময় মাথায় রাখতে হবে এখানে যদি ইংরেজি থাকে এখানে ইংরেজি একটা ফন্ট সিলেক্ট করে ইংরেজি লিখবো। বাংলা লেখার ক্ষেত্রে যদি এখানে ক্লাসিক সিলেক্ট করি এখানে ক্লাসিকের একটা ফন্ট দিয়ে এখানে ক্লাসিকের বাংলা লিখতে হবে। এখানে যদি ইউনিকোড সিলেক্ট করি এখানে ইউনিকোডের ফন্ট দিয়ে লিখতে হবে। তো আমরা যদি এখানে ইউনিকোড দেওয়া আছে আমরা এখন এখানে ইউনিকোড দিই, তারপরে লিখি ক খ গ ঘ। ঠিক আছে, এখন কিবোর্ড কাজ করতেছে। আচ্ছা, তাইলে এতটুকু আমরা বুঝলাম। এখন দেখেন ইউনিকোডের ক্ষেত্রে আমরা সুতনি ওএমজে ব্যবহার করছি। সুতনি এমজে যারা বানাইছে ওএমজেও তারাই বানাইছে ফন্ট, কিন্তু তাদের সুতনি এমজেটা অফিসিয়াল ফন্ট হিসেবে ব্যবহার হয়েছে ক্লাসিকের জন্য, আর ইউনিকোডের জন্য তাদের সুতনি ওএমজেটা অফিসিয়ালি ব্যবহার হয় না। এক্ষেত্রে যেটা ব্যবহার করা সেটা হচ্ছে নিকোশ বাংলা বা নিকোশ ব্যান বলে এটাকে, এই যে নিকোশ ব্যান ফন্ট। ঠিক আছে, এখন নিকোশ ব্যান সিলেক্ট করা আছে আর ইউনিকোড সিলেক্ট করা আছে। এখন আমরা লিখি ক খ গ ঘ। একটু কি চেঞ্জ দেখেন? দেখেন না? এটা কোন ফন্টে লেখা এখন যে লেখছি এটা? নিকোশ বাংলা। ঠিক আছে, আর এখন আমরা লিখব সুতনি এমজে। দুইটার মধ্যে কোনো ডিফারেন্স কি মনে হয়? গাঢ় না, গাঢ় ছাড়াও অনেক কিছু আছে। ধরন চেঞ্জ না? এই লেখা ধরেন আর এই লেখা ধরেন, এই সুতনি লেখা দেখেন, এই সুতনি লেখা দেখেন, এই এমজে লেখা দেখেন, এই এমজে লেখা দেখেন, ভিন্নতা আছে। হ্যাঁ, এবং যা রেগুলার এইটা দেখেন আর এই নিকোশ দেখেন, রশ্মিকার দেখেন, এই রশ্মিকার দেখেন, বেশ ভালো একটা চেঞ্জ আছে। এটা যারা রেগুলার ব্যবহার করে তারা বুঝতে পারে এটা। ঠিক আছে, পুরোটা একটু বোল্ড করে দেই, দেখেন। এখন দেখেন এটা কেমন, এটা কেমন। ওকে, আমি এটা দিয়েও ক খ লিখি কিছু। এখন দেখেন কোনো চেঞ্জ আছে কিনা, বুঝতে পারছি। এই খটা কেমন, এই খটা কেমন। হ্যাঁ, এই গ এই গ, এই উমু আর এই উমু, বোঝা যায়? ওকে, তাহলে এখন এইটা হচ্ছে নিকোশ বাংলা আর এইটা হচ্ছে সুতনি এমজে। নিকোশ বাংলা হচ্ছে ইউনিকোডের জন্য অফিসিয়াল ফন্ট, আর সুতনি এমজে কিসের অফিসিয়াল ফন্ট? বিজয় ক্লাসিক। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন আসে প্রায়, যে বিজয় ক্লাসিকের জন্য বাংলার অফিসিয়াল ফন্ট কোনটা কোনটা? সুতনি এমজে। আর ইউনিকোডের জন্য অফিসিয়াল ফন্ট কোনটা? সুতনি এমজে তো অফিসিয়াল না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ক্লাসিকের জন্য অসংখ্য ফন্ট এখানে আছে, ভিতরে গিয়ে আপনি অনেক ফন্ট পাবেন, সেগুলো আপনি চাইলেই ব্যবহার করতে পারেন, কিন্তু অফিসিয়াল কাজে ওইটা ব্যবহার করা হয় রেওয়াজ আর কি। হ্যাঁ, বাট স্টাইলিশ অনেক ফন্ট আছে, ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এতটুকু বুঝলাম। এখন দেখেন আমাদের মনে করেন এই যে আমরা চেঞ্জটা করলাম এখান থেকে, যেমন ইংলিশ থেকে ক্লাসিক, ক্লাসিক থেকে ইউনিকোড। হ্যাঁ, কি আপনাকে আনইজি লাগতেছে? আচ্ছা, এই যে আমরা চেঞ্জটা করলাম যে ইংলিশ থেকে আমরা ক্লাসিকে নেই আবার ইউনিকোডে নেই। ঠিক আছে, এইটার জন্য একটা কিবোর্ড কমান্ড আছে, বুঝতে পারছি। কিবোর্ড কমান্ডটা কি, ইংলিশ থেকে যখন আমরা ক্লাসিকে যাব তখন আমাদের কিবোর্ড কমান্ড কোনটা হবে বলেন? কন্ট্রোল অল্টার বি। তার মানে এখন যদি আমি কন্ট্রোল অল্টার বি প্রেস করি তাহলে ক্লাসিক থেকে ইংলিশ হবে, চেঞ্জ হয়ে কি হবে? ইংলিশ হবে। তাহলে কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম, ইংলিশ হলো, তাই তো। আবার কন্ট্রোল অল্টার বি প্রেস করি, কি হয়েছে? ক্লাসিক। দেন আমরা যদি ইউনিকোডে যেতে চাই তখন আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল অল্টার ভি। ঠিক আছে, তাহলে কন্ট্রোল অল্টার ভি, দেখেন ইউনিকোড আছে। ইউনিকোড থেকে আবার ইংলিশে গেলে কি হবে? বি না, ভি, বড় হাতের ভি। ঠিক আছে, মনে রাখবেন ইংলিশ থেকে ইউনিকোড ভি, ইংলিশ থেকে ক্লাসিক বি, আবার ক্লাসিক থেকে ইংলিশ আনবে সেটাও বি, ইংলিশ থেকে ইউনিকোডেও বি, ইউনিকোড থেকে ইংলিশেও বি। ঠিক
ঠিক আছে। কিন্তু ইউনিকোড থেকে যখন ক্লাসিকে যাবেন তখন এটা কি ছিল, বি ছিল ছোট হাতের। তার মানে ইউনিকোড থেকে যখন ক্লাসিকে যাবেন তখন বি হবে, আবার ক্লাসিক থেকে যখন ইউনিকোডে যাবেন তখন ভি হবে। অর্থাৎ যার কাছে আপনি যাচ্ছেন সে কি বি নাকি ভি, এটা মনে রাখতে হবে। আপনাদের একটা ইয়ে করে দেখাইছিলাম না, সেটা কি আছে? এই যে দেখেন এখানে স্পষ্ট বোঝা যাইতেছে না, তবে এইটা ইংরেজি লিখছিলাম, এতটুকু তো বোঝা যায়। এটা কি ক্লাসিক আর এটা ইউনিকোড। ইউনিকোডের সাথে সবসময় ভি, ক্লাসিকের সাথে বি, ঠিক আছে। এখন ইংরেজি থেকে যখন ক্লাসিকে যাব তখনও কন্ট্রোলারটা বি, ক্লাসিক থেকে যখন ইংলিশে আসবো তখনও বি, আবার ইংলিশ থেকে যখন ইউনিকোডে যাব তখন ভি, ইউনিকোড থেকে ইংলিশে যাব তখন ভি। এখন দেখেন এই ইউনিকোডের তো বি, ভি আর ক্লাসিকের বি, তার মানে ইউনিকোড থেকে যখন ক্লাসিকে আসবো তখন কি হবে, ছোট হাতের বি। আর ক্লাসিক থেকে যখন ইউনিকোডে যাব তখন কি, বড় হাতের বি। তার মানে আমরা তিনটার মধ্যে আমরা কিন্তু ঘুরতে পারতেছি কোনটা বি হবে এবং কোনটা ভি হবে। এখন আমাদের ইংরেজি আছে এখানে, আমরা যাব ইউনিকোডে। কিভাবে যাব, কন্ট্রোল অল্টার ইউনিকোডে, ছোট হাত না বড় হাত, এইটা বড় হাতের বি। ইউনিকোড থেকে ক্লাসিকে আসবো, হ্যাঁ ছোট হাতের বি, ঠিক আছে। আবার ইউনিকোডে যাব, বড় হাতের বি। এখন হচ্ছে ইংলিশে যাব, বড় হাত, হ্যাঁ। এখন ক্লাসিকে যাব, হ্যাঁ ছোট হাতের বি। তাহলে ক্লিয়ার এখন? এখন এইটা আপনি বলবেন যে আমরা তো একবার এখান থেকে সিলেক্ট করে তারপর লেখা শুরু করতে পারি, ঠিক আছে। এই শর্টকাটের কি দরকার? এখন অনেক জায়গায় দেখবেন বাংলা মানে লেখাটা এমন যে একটু দুইটা বর্ণ বাংলা দুইটা বর্ণ ইংরেজি, দুইটা বাংলা দুইটা ইংরেজি, বা একটা লাইন বাংলা একটা লাইন ইংরেজি, মানে বাংলা ইংলিশ মিশ্রণ। হ্যাঁ, তখন আপনি কি বারবার এখান থেকে এইভাবে চেঞ্জ করতে যাবেন মাউস দিয়ে? সেটা কিন্তু আপনার সময় সাপেক্ষ। আপনি এইখানে যতক্ষণে চেঞ্জ করবেন, আমি দেখাই এইটা নিচে রেখে দেখাই, হ্যাঁ। এখান তো ক্লাসিক আছে তাই না, আপনার তো এখানে ফন্টটাও চেঞ্জ করতে হবে ইংলিশের জন্য। আপনি একটু বাংলা লিখলেন, এখন যেই আপনি ইংরেজি লিখতে যাবেন তখন এইখানে যতক্ষণে চেঞ্জ করবেন ততক্ষণে কিন্তু আপনার এখানে হাতটা বসাই ফেলতেছেন আপনি, ঠিক আছে। তাহলে এখানে আপনি ইংলিশ দিলেন, এখানে ইংরেজি করে টাইমস নিউ রোমান দিলেন, আর এখানে বি দিয়ে দিলেন, ঠিক আছে। যেটা দরকার সেটা দিয়ে দিলেন। মানে এই চেঞ্জটা আপনি কিবোর্ড দিয়ে করবেন, আর এইটা তো কিবোর্ড দিয়ে করা সম্ভব না, এই জন্য এইটা আপনি হাত দিয়ে করবেন। একটা মাউস দিয়ে করলেন, একটা কিবোর্ড দিয়ে করলেন, দেখবেন যে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাইতেছে। বুঝতে পারছি? এই জন্য মূলত আপনার শর্টকাটগুলো জানতে হবে। তো বাংলা লেখার জন্য আমাদের কম্পিউটার এখন সেট, তাই তো? এখন আমরা বাংলা লিখতে পারি। এখন দেখেন আমাদের, হ্যাঁ ইংলিশ দেওয়া, এখন আমরা ক্লাসিকে লাগবো বি, ঠিক আছে। ওকে, আচ্ছা। এখন দেখেন আমাদের বাংলায় বর্ণমালা বর্ণ কয়টা, 50টা। আর ইংরেজি বর্ণ কয়টা, 26টা, তাই তো। এখন 26টা বর্ণ যেখানে ছিল সেই এরিয়াটাতে আমাদের 50টা বর্ণ বসানো লাগতেছে, তাই না? 50টার বেশি হবে কারণ দাড়ি আছে, ঠিক আছে। এরপরে আর কি কি আছে, দাড়ি কমা ইত্যাদি ইত্যাদি কিছু আছে, হসন্ত আছে, আছে না। এরপরে কিছু ওই যে ফলা আছে, যেমন র ফলা, জ ফলা, রেপ, এগুলো আছে, রিকার, এগুলো আছে। তাইলে আমাদের কিন্তু 50টার বেশি হয়ে যায়, 26 দুগুণে 52। তার মানে প্রত্যেকটা বাটনে যদি আমরা 2টা করে বর্ণ বসাইতে পারি তাইলে মোটামুটি কি আমাদের জায়গায় হয়, তাই না? এখন দেখেন ইংরেজির জন্য আমরা শিফট ছাড়া একটা লিখছি, শিফট দিয়ে একটা লিখছি। শিফট ছাড়া যেটা লিখছি সেটা ছোট হাতে ছিল, শিফট দিয়ে যেটা লিখছি ওটা কি ছিল, বড় হাত ছিল। এখন ইংরেজির ছোট হাত বড় হাত আছে, বাংলায় তো ছোট হাত বড় হাত নাই। তো এই জন্য আমরা ইংরেজিও যেমন একটা বাটনে আমরা 2টা বর্ণ লিখতে পারছি, একটা ছোট হাতের বর্ণ একটা বড় হাতের। বাংলা এরকম একটা বাটনে কি করবো, 2টা করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এখন বাংলায় 50টা বর্ণমালার মধ্যে ব্যঞ্জন বর্ণ কয়টা, 39টা, 39টা, ঠিক আছে। আর স্বরবর্ণ 11টা। এখন এই যে 39টা ব্যঞ্জন বর্ণ, এই 39টা ব্যঞ্জন বর্ণ আমরা ফার্স্টে শিখবো, তারপর স্বরবর্ণে ঢুকবো, ঠিক আছে। আচ্ছা, 39টা ব্যঞ্জন বর্ণ দেখেন আমাদের উপরে যে লাইনটা, কিবোর্ডে তো 3 লাইন, অ্যালফাবেটিক কি লাইন কয়টা, 3টা। উপরে যে লাইনটা, উপরে দেখেন সব কিন্তু ব্যঞ্জন বর্ণ, এখানে কোনো স্বরবর্ণ আছে, আছে নাই। এরপর আমরা ডান সাইডে এই যে লাইনটা পড়েছিলাম সেমিকোলন এলকে জেস, এটাই কিন্তু কোনো ব্যঞ্জন বর্ণ নাই, আছে, সরি স্বরবর্ণ নাই, আছে কোনো স্বরবর্ণ এখানে নাই। নিচের লাইনটা আসেন, এখানে আমরা স্ল্যাশ ফুল স্টপ কমা এম এন এই পর্যন্ত কোনো স্বরবর্ণ নাই, হ্যাঁ
কোন একটা বাদে? স্বরবর্ণ নিয়ে তো আমরা কথা বলতেছি না, আমরা ব্যঞ্জন বর্ণ শিখতেছি এখন, ঠিক আছে? উপরে এখানে কোনো স্বরবর্ণ নাই, সবগুলো ব্যঞ্জন বর্ণ। এখানে এই কয়টা কি ব্যঞ্জন বর্ণ, সেমিকোলন, এল, কে, জে, এস, এগুলোর মধ্যে কি ব্যঞ্জন বর্ণ। আমরা কিবোর্ডকে 6টা ভাগে ভাগ করেছিলাম, মনে আছে না? উপরে তিনটা লাইন আর এদিকে হচ্ছে 2টা ভাগ মাঝখান দিয়ে। তাহলে উপরের পুরো লাইনটা ব্যঞ্জন বর্ণ, এতটুকু কি ব্যঞ্জন বর্ণ। আর এই ডান সাইডে এইটাও কি ব্যঞ্জন বর্ণ। এখন বাম সাইডে আমার যে 2টা হাত ছিল, এখানে উপরটা ব্যঞ্জন বর্ণে গেল, এই সাইডটা আমরা যা থাকে থাকুক। আর এই যে নিচের যে লাইনটা, এখানে আবার দেখেন বি এবং ভি, এই দুইটা কিন্তু আবার ব্যঞ্জন বর্ণ আছে, বাকিগুলো স্বরবর্ণ, ঠিক আছে? তো আমরা ইংরেজি যেভাবে মুখস্থ করেছি, বাংলাটাও সেইভাবে মুখস্থ করতে হবে আমাদের। ওকে, তো এখন বাংলাটা আমরা মুখস্থ করবো কিভাবে দেখেন। প্রথমে আমরা এখানে কি বুঝলাম, QWERT। তো এই ক্ষেত্রে নিচে নিচে যেটা আছে বাংলা উমো, জ, ড, প, তারপর কি ট, এইটা শিফটে আমরা উপরে যেটা থাকবে সেটা কি শিফট দিয়ে লিখছিলাম না, আর নিচে যেটা থাকবে ওটা কি দিয়ে লিখছি, শিফট ছাড়া, তাই তো? তাহলে উপরে যেটা আছে বাংলা, এটা কি আছে অনস্বর, তারপরে অন্তস্থীয়, তারপরে ধ, এরপরে ফ, এরপরে ঠ। আবার ডান সাইডে আসেন, র, গ, হ, জ, চ, আবার ড, র, ঘ, নিয়, ঝ, ছ, ঠিক আছে? আবার এখানে ব্যঞ্জন বর্ণ আসেন দ, ত, ক, ব, এখানে কি ধ, থ, খ, ভ। আবার এখানে কি আছে সেমিকোলন, স্ল্যাশ, ফুল স্টপ, কমা, ম, স, সাথে ন এবং র আছে এই বাম হাতে, আমাদের ডান হাতে না এটা। আবার শিফটেও কিছু বর্ণ আছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে ইংরেজিতে আমরা সাজাইছি যেইটা ছোট হাত ছিল নিচে রাখছি, বড় হাত উপরে রাখছি। এখন বাংলা যেহেতু আমাদের এরকম কিছু নাই, তাহলে আমরা এখানে একটা সুযোগ নিতে পারি, সেটা হচ্ছে কিছু কিছু বর্ণ আমরা পাবো যে উচ্চারণটা কাছাকাছি, উচ্চারণ কাছাকাছি, ঠিক আছে? যেমন গয়ের সাথে কি ঘ, জয়ের সাথে ঝ, চয়ের সাথে ছ, টয়ের ঠ, পয়ের সাথে কি আছে ফ, ডয়ের সাথে ঢ, জয়ের সাথে বলেন অন্তস্থিয়া, উময়ের সাথে কি অনেশ্বর, দয়ের সাথে কি আছে ধ, তয়ের সাথে থ, কয়ের সাথে, বয়ের সাথে ভ, ময়ের সাথে কি আছে তালব বসা, ঠিক আছে? কিছু কিছু ব্যতিক্রম হবে, যেহেতু সবগুলো তো বর্ণ মিলবে না, এই জন্য। এখন হ্যাঁ, দন্তস্বরের সাথে মূর্ধন্য স, দন্ত নয়ের সাথে মূর্ধন্য ন, রয়ের সাথে ল। তাহলে যতগুলো মোটামুটি আমরা একত্র করতে পারছি উচ্চারণ, ওইভাবে আমরা কি করছি একত্র করছি। বাকি যে দুইটা আছে, যেমন হয়ের সাথে আছে নিয়, হ্যাঁ, যেটা একত্র করা সম্ভব হয় না, ওইগুলো আলাদা আমরা রাখছি। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ সবগুলো পাইছি, ঠিক আছে? এখন ব্যঞ্জন বর্ণ কিভাবে মুখস্থ করব? ব্যঞ্জন বর্ণ নিচের লাইনটা মুখস্থ করব, উপরের লাইনটা মুখস্থ করার দরকার নাই। কারণ ট যেইটা আছে ওটার সাথে যে ঠ থাকবে এটা আমরা এমনিতেই পারবো, বারবার প্র্যাকটিস করলে। পারবো না? চয়ের সাথে ছ এমনিতেই পারবো, জয়ের সাথে ঝ পারবো। আমাদের শুধু এই হেডটা ক্লিয়ার করতে হবে যে উম, জ, ড, প, ট, এটা মুখস্থ রাখতে হবে। এখানে র, গ, হ, জ, চ। ইংলিশে কি পড়ছিলাম এই লাইনটা? হ্যাঁ, এখন বাংলা কি পড়বো? চ। নিচের এই লাইনটা ইংরেজি কি ছিল আর বাংলা কি হবে? হ্যাঁ, সেমিকোলন, এইচ, এটা আমরা ইংরেজিতে পড়ছি, বাংলায় হ্যাঁ। আবার এটা যখন শিফটটা মুখস্থ করার দরকার নেই, বাট সাথে সাথে আমরা পড়বো যে দ এর সাথে ধ, ঠিক আছে? এটাও পড়বো, মানে মুখস্থ ওইভাবে মুখস্থ করার দরকার নেই, বাট পড়বো যে ক্লোন, ধ, থ, খ, ভ। ওকে, নিচের লাইন ন এই হাতে পড়বো না, ন পড়বো বাম হাতে। যখন এইটা শিখবো তখন এইটার সাথে পড়বো, বুঝছে? বাম হাতটা যখন স্বরবর্ণ শিখবো এখান থেকে, এই লাইনটা এবং এই লাইনটা দুইটা হচ্ছে স্বরবর্ণের জন্য, তখন আমরা এটা শিখবো। ওকে, তাহলে এখন 39টা ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণ কয়টা আমরা একবার একটু লিখি, ঠিক আছে? একটা কিবোর্ড দেখে দেখে বলবেন। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ 39টি, ঠিক আছে? এখন ক থেকে বলা শুরু করেন যে ইংরেজি কোন বাটনে ক আছে। ক কিভাবে লিখবো? জে, তাই তো? এরপরে খ, শিপ জে, তারপরে ও, তারপরে শিফট ও, কিউতে, হ্যাঁ, তারপরে হ্যাঁ শিফট ওয়াই,
শিপ না তো, শুধু ইউ। শিফট ইউ, শিফট আই। ঠিক আছে, কয়টা হলো? 10টা। হ্যাঁ, তারপরে টি, শিফট টি। হ্যাঁ হ্যাঁ, ছোট হাত না বড় হাত? হ্যাঁ, তারপরে হুম, বলেন, আপনিই বলেন। কে? হুম, শিফট কে? হ্যাঁ, আপনি বুঝতেছেন? হ্যাঁ, বুঝেন। কয়টা হলো? 20টা, তাই তো? এখন প আছে কোথায়? আরে। ফ কোথায় আছে? শিফটার। তারপরে এইচ, এইচে কি এটা? ব। তারপরে শিফট এসে কি আছে? ভ। তারপরে এম, ম। ডব্লু, হ্যাঁ। বড় হাতের ভি। জ, র। জয়ের পরে কি? র। তারপরে ল, শিফট ভি। ঠিক আছে, তারপরে হ, আই হ। তারপরে অন্তস্থীয় শিফট ডব্লু। ঠিক আছে, কয়টা হইলো? 30টা, আর 9টা বাকি। হ্যাঁ, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। শিফট এম, তালব্য স। তারপরে শিফট এন, মূর্ধন্য স, শুধু এন। ডর, ঢর, পি, শিফট পি। হ্যাঁ, শিফট পি। তারপর বলেন। খণ্ড তো আছে, আগে খণ্ড তো বলেন। খণ্ড তো কই? এন্টার পাশে খণ্ড তো। ঠিক আছে, এরপরে অনুস্বার। শিফট কিউ। তারপরে হ্যাঁ, শিফট খণ্ডতা, শিফট খণ্ডতা, তাই তো? তারপরে চন্দ্রবিন্দু, শিফট 7। না, এই যে 39টা ব্যঞ্জন বর্ণ হলো। আচ্ছা, বসন্ত আছে, দাঁড়িয়ে আছে, কোথায় এটা? এটা ডান, বাম হাতে, অবশ্য ডান হাতে না এটা। জি, বাম হাতের না? বাম হাতে। ওইটা যখন শিখবো তখন আবার চলে আসবে। ঠিক আছে, এই যে হসন্ত আর দাড়ি, শুধু জিতে হসন্ত আর শিব জিতে দাঁড়ে। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন বর্ণ তো 39টা হইলো। এই কয়টা তো পারবো, পারবো না? ঠিক আছে, এখন হলো স্বরবর্ণ। স্বরবর্ণের ক্ষেত্রে আমরা, এর আগে একটা কথা আছে, স্বরবর্ণ কয়টা? 11টা। কি কি? রস্যু, দীর্ঘ, রি। হ্যাঁ, তারপরে এ ওই, তারপরে ও ও। ঠিক আছে, 11টা স্বরবর্ণ। এখন দেখেন, স্বরবর্ণের ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হলো স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে। যেমন ওইখানে যে মুক্ত বলে লেখা আছে, রস্যু কার আছে, আবার লয়ের সাথে রশ্মি কার আছে। তার মানে স্বরবর্ণের এই যে সংক্ষিপ্ত রূপগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা বর্ণের সাথে ব্যবহার হয়। যেমন যতগুলো ব্যঞ্জনবর্ণ আছে, ম্যাক্সিমাম ব্যঞ্জনবর্ণে কি আকার সবগুলো ব্যঞ্জনবর্ণের সাথে ব্যবহার হতে পারে, রস্মিকার সবগুলো ব্যবহার হতে পারে। তার মানে এই যে কারগুলো কিন্তু কিবোর্ডে অবশ্যই একটা স্থান দরকার, তাই না? যেহেতু এটা সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বলতে পারেন যে স্বরবর্ণের চেয়েও কারের স্থানটা বেশি দরকার। ঠিক আছে, কারণ আপনি দেখেন মুক্ত বলি, ওখানে কোনো স্বরবর্ণ নাই, বাট কার ছাড়া কিন্তু ওটা লেখা সম্ভব হয় নাই। হয়েছে? ওখানে কোনো স্বরবর্ণ আছে মুক্ত বলিতে? আবার ওই যে লেখক, লেখকে কার আছে, এ কার আছে, কিন্তু ওখানে কোনো স্বরবর্ণ আছে? তারা, তারায়। ওই যে 7 রং সিস্টেমস, কোনো জায়গায় কিন্তু স্বরবর্ণ নাই। স্বরবর্ণের ব্যবহার যতটা না লাগে, তার চেয়ে কিন্তু কারের ব্যবহার বেশি লাগে, লাগে না? আচ্ছা, তাহলে এখন দেখেন, এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাকে কি বলা হয়? কার বলা হয়। ঠিক আছে, যেমন স্বর আর সংক্ষিপ্ত রূপ কি?
হ্যাঁ আকার সংক্ষিপ্ত রূপ কি স্বর আর আকার রস্বইয়ের রস্যিকার দীর্ঘের দীর্ঘিকার রস্যুর রস্যুকার দীর্ঘুর দীর্ঘকার রিয়ের কি রিকার এর একার ও এর ওকার ঠিক আছে ওই এর ওইকার ও এর ওকার বুঝতে পারছি আচ্ছা এখন দেখেন তাহলে আমরা যদি যেহেতু আমাদের কার্ডটা লাগবে ঠিক আছে এবং কিবোর্ডের জায়গা কম আমরা যদি কার্ডটা লিখতে পারি ঠিকমতো এবং সেই কার্ড থেকে যদি আমরা আবার স্বরবর্ণ তৈরি করে নিতে পারি তাহলে তো আমাদের কিবোর্ডে শুধু কারের স্থান দিলেই হয় স্বরবর্ণ আর লাগে না তাই না এখন কার কয়টা আমাদের 10টা ঠিক আছে তার মানে 11টা স্বরবর্ণ এর মধ্যে কয়টার কার আছে 10টা কার নাই কোনটার স্বর অ এটা কোনো কার নাই ঠিক আছে তাহলে 10টা কার আগে একটু লিখব কার কয়টা 10টা 10টি ঠিক আছে ওকে এখন প্রথম হচ্ছে কি আমাদের আকার আকার কোথায় আছে এফ এ তাই তো এরপরে কি হ্যাঁ বলেন রস্যিকার কোনটা আছে ডি তে তারপর দীর্ঘিকার শিপ ডি তে হ্যাঁ তারপরে রস্যকার শিফট এস দীর্ঘকার তারপর রিকার এতে হ্যাঁ সিতে একার ওইকার শিফট সিতে তারপর ওকার এ আর এফ মানে একটা একার আর একটা আকার লাগবে তাই না একার ক ওকার এভাবে লিখলাম ক ওকারে কো ঠিক আছে তাহলে একার এবং আকার লাগবে আর ওকার হ্যাঁ সি আর হচ্ছে শিফট এক্স সি এবং শিফট এক্স ঠিক আছে যেমন আমরা কি লিখতে পারি মৌ ঠিক আছে ওকার তাহলে এই হচ্ছে আমাদের কি 10টা কার 10টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে 10টা কার তাহলে কার 10টা আমরা লিখতে পারবো হ্যাঁ এখন বাংলা লেখার জন্য যে যে জায়গায় যেই কার লাগবে সেই জায়গায় কিন্তু সেই কার আমরা লিখতে পারবো না যেই কারটা আগে আছে ওইটা আগে দিতে হবে যেটা পরে আছে ওইটা পরে দিতে হবে ঠিক আছে যেমন আকারটা কি হয় সবসময় পরে হয় আর একারটা সবসময় কি হয় আগে হয় যেমন এখানে লিখবো খ লিখলাম এরপর আকারটা আমরা দেব আবার 9 এর আগে কি একার তাই না তাহলে একার দেব তারপর 9 লিখবো এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আমরা যেমন ফোনে লিখি ওইটা কিন্তু ইউনিকোডের লেখা ওখানে 9 লিখলে এমনিতেই একার চলে আসে খ লিখলে এমনিতেই আকার চলে আসে খ এর সাথে আকার রসিকার ভাবে চলে আসে তাই না তো এখানে কিন্তু ওরকম না এখানে আগে একারটা লিখতে হবে তারপর আপনি যেটা লেখেন ঠিক আছে হ্যাঁ এরপর 9 লিখেন আবার মনে করেন খ এর আগে আকার লিখলে কিন্তু হবে না হবে আগে খ তারপরে আবার 9 লিখলাম তারপরে একার দিলাম তাইলেও কিন্তু হবে না ঠিক আছে আগে ওইভাবে দিতে হবে এটা হচ্ছে ক্লাসিকের ফন্টগুলো এইভাবে তাহলে আমরা 10টা কার লিখতে পারবো এখন একটা জিনিস খেয়াল করেন সেটা হলো আমাদের হসন্ত আছে কোনটায় জি বাটনে আর আমাদের এই যে কার্ড 10টা আছে এই 10টা কার্ড থেকে আমাদের 10টা স্বরবর্ণ বানাইতে হবে অর্থাৎ আকারটাকে স্বর আ বানাই দেব রস্যিকারটাকে কি করব কি বানাবো রস্যই বানাবো রস্যিকা তো রস্যই থেকেই আসছে দীর্ঘিকারটাকে দীর্ঘই বানাই দেব রস্যকারটাকে রস্য বানাই দেবো অর্থাৎ যতগুলো কার আছে সবগুলোকে কি করবো বর্ণ বানাবো কারগুলোকে বর্ণ বানাইতেছি না ঠিক আছে যেমন এ কারকে কি বানাবো এ বানাই ফেলবো এ একটা কি বর্ণ ওই কারকে ওই বানাবো ওই একটা বর্ণ বুঝতে পারছি আচ্ছা এখন দেখেন এই যে স্বরবর্ণ যে বর্ণগুলো আছে 11টা এর মধ্যে শুধু স্বর অ এবং ও এই দুইটা কিন্তু আমাদের কিবোর্ডে আছে কোথায় কোথায় আছে এটা এফ এ এফ এ কোনটা আছে স্বর অ আছে আর ও আছে কোনটায় এক্স এ ঠিক আছে তাহলে বাকি 9টা আমাদের এভাবে বানাই নিতে হবে তো বানানোর সিস্টেমটা হচ্ছে আগে আমরা একটা হসন্ত লিখব হসন্ত কই জি তারপর আমরা যেই কার্ডটা লিখব ওই কার্ডটা বর্ণে রূপান্তর হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে যেমন এখানে কি আছে রস্যকার আমি যদি একটা হসন্ত দিয়ে রস্যকারটা লিখি তাহলে ওটা কি হবে রস্যু হয়ে যাবে ঠিক আছে রস্য এই ক্ষেত্রে ওইভাবে তাহলে এখন আমরা স্বরবর্ণ 11টা লিখব স্বরবর্ণ কয়টি 11টি ওকে এখন আমাকে একটু বলেন কিভাবে লিখব কোন বাটনটা প্রেস করতে হবে আমাকে ফার্স্টে প্রথমে জি কেন শিফট এফ স্বর অ তারপরে না আপনি যে আকারটার কথা সরার কথা বলছেন ওইটা হচ্ছে বলা যায় যে ভুল পদ্ধতি
ঠিক আছে, আমরা শিফট মানে জি দেব, তারপর জি এবং এফ দুইটা দেব। আপনি যেটা বলছেন স্বর অলেখ্যা, সেইটার আবার আকারটা কাটা, ঠিক আছে, বাট ওই সিস্টেমে লিখবো না আমরা, ঠিক আছে। আমরা লিখবো হসন্ত দিয়ে এফ লিখবো, হসন্ত দিয়ে আকার দেব, যেহেতু আমরা কার্ডটাকে কি বানাইতেছি, বর্ণ বানাইতেছি, তাই না? তো আমরা ওইভাবে আগাবো। আচ্ছা, এরপর রস্বই হসন্ত ডি, ঠিক আছে। এরপরে তারপরে হসন্ত সি না এস, এস, তারপরে শিফট এস, তারপরে হসন্ত এ, রি লাগবে না আমাদের, রি, তারপরে হসন্ত সি, হসন্ত শিফট সি, তারপরে শুধু এক্স, আর শিফট এক্স। হলো সর্বর্ণ 11টা, পারবো? আচ্ছা, এখন আসেন সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ পাইছি কি, কি পাইছি এটা, কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে জানি আমরা, জানি না? ফলা নাম শুনছি কখনো? ফলা, এগুলো কিসের সংক্ষিপ্ত রূপ? ব্যঞ্জন বর্ণে। কয়টা ফলা? 6টি, ঠিক আছে। 6টি ফলা হচ্ছে কি কি ছিল? জ ফলা, র ফলা, ল ফলা, ন ফলা, ব ফলা, ম ফলা, এই কয়টা ফলা ছিল, তাই না? এখন দেখেন জ ফলা, জ ফলা আমাদের কোথায় আছে? জ ফলা আছে কোথায়, কি বলে? শিপ জেটে জ ফলা। র ফলাও আছে, শুধু জেট, ঠিক আছে। এই যে এখন র ফলার আরো একটা রূপ আছে। র ফলার রূপ কয়টা? দুইটা। একটা হচ্ছে মানে র ফলা বলতে র এর রূপ কয়টা? দুইটা। একটা হচ্ছে ডিরেক্ট র ফলা, আর একটা কি রেপ। হ্যাঁ, মানে র এর ফলা দুইটা, একটা হচ্ছে র ফলা, আর একটা কি রেপ। শিফট এতে আছে কি রেপ, পাইছি? ওকে, তাহলে এই হচ্ছে জ এবং র ফলা গেল। বাকি যে কয়টা আছে ল, ন, ব, ম, এই চারটা যে ফলা, এই চারটা ফলা যুক্তবর্ণের মতো অনেকটা, ঠিক আছে। যুক্তবর্ণ যেভাবে লিখি এইভাবে। এখন আগের টুকরো যুক্তবর্ণ শিখি, তারপরে এই চারটা দেখবেন আমরা এমনিতেই পারবো, বুঝতে পারছি? ওকে, এখন যুক্তবর্ণের ক্ষেত্রে মনে রাখবেন যে যুক্তবর্ণ সাধারণত কি হয়, দুইটা বা তার চেয়ে বেশি সংখ্যক বর্ণ একত্রে কি করা হয়, যুক্ত করা হয়, তাই না? তখন তো যুক্তবর্ণ তৈরি হয়। তো এখানে যুক্তবর্ণে যে বর্ণগুলো থাকবে, আমরা আগে যেমন শিখছি, যেমন কম্পিউটার, ওখানে ম যোগ প পড়ছে, এখানে যুক্তবর্ণটা কি ছিল, ম যোগ প। আর এখন আমরা লিখবো ম হসন্ত প, ঠিক আছে। যুক্তবর্ণটা আমরা হসন্ত দিয়ে যুক্ত করব, এবং এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যুক্তবর্ণ যেখান থেকে শুরু করতেছেন আর যেখানে শেষ করতেছেন, এর মাঝখানে শুধু যেই বর্ণগুলো, যেই বাটনগুলোতে চাপ পড়া দরকার, শুধু সেইগুলোতেই চাপ পড়তে হবে, অন্য কোনো বাটনে চাপ পড়া যাবে না। যেমন কম্পিউটার লিখতে কি দেখবে, ম হসন্ত প, 3টে বাটন। এর বাইরে যদি আপনার ব্যাক স্পেসে চাপ পড়ে, এন্টারে পড়ে, স্পেসে পড়ে, কোনো ধরনের চাপ যদি পড়ে, তাহলে কিন্তু ওইটা আবার কাটতে আবার ম থেকে লেখা শুরু করতে হবে, বুঝতে পারছি? যেমন আমরা উদাহরণ দেখাই, ম হসন্ত দিলাম, ভুলে আমার একটা স্পেস পড়লো, আমি এবার ব্যাক স্পেস দিয়ে কাটলাম, তারপরে প লিখলাম, হয়েছে? হয় নাই। কিন্তু আপনি দেখেন ম হসন্ত প হয়ে গেল। আচ্ছা, তাহলে ওই জাতীয় ইয়েগুলো করা যাবে না, কোনো ধরনের ভুল করা যাবে না, বুঝতে পারছি? ভুল করলে লেখাটা আবার কাটতে আবার লিখতে হবে। ওকে, তাইলে এখন এই যে আমাদের আছে কি আছে এখানে, লফলা। লফলা কি, সাধারণত ল, ন, ব, ম এইগুলোকে যখন ফলা হিসেবে ব্যবহার করব, যুক্তবর্ণ তো 2টা বর্ণ থাকে, তো এইগুলোকে যখন ফলা হিসেবে ব্যবহার করব, তখন এইগুলো কোথায় থাকবে, শেষে না শুরুতে? শেষে থাকবে, কারণ ম্লান ময় লফলা, তার মানে কি আগে ম তারপরে ল, ঠিক আছে। তাহলে তখন কি হবে, লফলা যখন দিব তখন এই যে যুক্তবর্ণের নিয়মেই শুধু আমাদের যেইটা লফলা হিসেবে ব্যবহার করবো ওইটা কোথায় যাবে, শেষের বর্ণটা হবে, তাই না? যেমন অম্লান লাগবো, অ ম হসন্ত ল, আকার ন, এখানে কোন ফলা আছে, ম ফলা, ল ফলা,
মফলা আছে এখানে, ম তো আগে ব্যবহার করছি, ঠিক আছে। এরপর নফলা দরকার, নিম্ন। নিম্নতে কোন ফলা আছে? নফলা, ঠিক আছে। রস্বীকার ন, ম দিলাম, হসন্ত ন, নিম্ন, ঠিক আছে। মুক্ত, তয় তো ফলা না, ওইটা যুক্ত বর্ণ। এখানে তো ফলাগুলো আমরা যুক্ত বর্ণের সাথে কম্পেয়ার করছি, ঠিক আছে। ওকে, বফলাটা কিভাবে বলা যায়? আহ্বান করা যায় না? আ হ, হ হসন্ত ব, আকার ন, আহ্বান, হয়েছে। মফলা সম্মান, সেখানে ম আগের মটা নর্মাল ম, আর পরে যে মটা ওইটা হচ্ছে মফলা, ঠিক আছে। স ম হসন্ত ম, দুইটা ম এখানে, আকার ন, বুঝতে পারছি। তাহলে বাংলা মূলত যুক্ত বর্ণটা আমরা এখনো যাইনি, এবার যুক্ত বর্ণ ছাড়া সবকিছু লিখতে পারবো, পারবো। ওকে, এখন আমার কিছু যুক্ত বর্ণ বলেন যেগুলো আমরা লিখবো এখন, এবং কিভাবে লিখবো বানান করে আপনারা বললে দেন আমাকে। হ্যাঁ, বানানো আপনারা বলবেন। ক্ষতি বানান বলেন, ক্ষতি। হ্যাঁ, ক লিখলাম, হসন্ত কোন স? মূর্ধন্য স, ঠিক আছে। তার রসিকার ক্ষতি। আচ্ছা, বিজ্ঞান। হ্যাঁ, বলেন কোন কোন বাটন আমরা প্রেস করতে হবে, একটু প্র্যাকটিস করেন একটু সময়। জ হসন্ত নিয়, আগে রস্বীকার ব, ঠিক আছে। জ, তারপরে হসন্ত নিয়, আকার ন, ঠিক আছে। পারবেন? ব্যঞ্জন, ব্যঞ্জন লিখবো। হ্যাঁ, ইংলিশে, ইংলিশে বাটনগুলো বলেন যে বাটনগুলো কোনটা কোনটা, আমি শুধু সেই বাটন প্রেস করবো। এইচ লিখলাম, শিফট লাগলে সেটাও বলবেন। শিফট জেড দিলাম। হ্যাঁ, এফ, ব্যঞ্জন, আকার নাই। বানানটা বলেন আগে, তারপরে আগে বানান বলেন। কি লিখতে চাইতেছেন এখন? হ্যাঁ, ব্যঞ্জন আগে, বিজ্ঞান বানানটা আমরা দেখি। বিজ্ঞানে ছিল জ, তারপরে নিয়, আর ব্যঞ্জনে আগে নিয় তারপরে জ। ওই দুইটা বর্ণই শুধু আগে পরে হবে, ঠিক আছে। কেন হবে? আপনার বিজ্ঞান উচ্চারণ করেন, বিজ্ঞান আগে জটা উচ্চারণ হয়ে আসতেছে, আর ব্যঞ্জন আগে নি উচ্চারণ হয় তারপরে কি জ, ঠিক আছে। এখন আমাকে বলেন কিভাবে লাগবো। শিফট আই, হসন্ত ইউ, ঠিক আছে। ব্যঞ্জন। ওকে, বক্স, বক্স লাগবো আমি। হ্যাঁ, এইস, হ্যাঁ এইভাবে বলেন। এটা আপনার এভাবে মুখস্থ করতে হবে না কখনো যে আমরা ব হয়েছে এইস, এভাবে না, বাট এখন আমাকে বলতেছেন, ঠিক আছে। ওইভাবে মুখস্থ করেন না। হ্যাঁ, যে, হ্যাঁ দিলাম, জি দিলাম। হ্যাঁ, এন, শুধু এনে প্রেস করব। আচ্ছা, আপনি যেটা বলেন সেটাও লাগবো, দেখেন কি হয়। আপনি যেটা বলছিলেন না জেট লিখতে, জেটও লাগবে, সেখানেও একটা বর্ণ আছে সুন্দর। বলেন, আপনি বলেন এটা কি লাগবে এখন। ব কোথায়? এইসে। ক কোথায় আছে? জেতে। তারপরে জেটে প্রেস করতে বলছেন, আমি প্রেস করলাম। আকার না, বক্র, কয়রা ফলা, ঠিক আছে। আপনাকে শুধু জানতে হবে যে আমি যে যুক্তবর্ণটা লিখতেছি ওখানে কি কি আছে, সেগুলো হসন্ত দিয়ে দিয়ে যোগ করে দেবেন, ঠিক আছে। ওকে, এখন আরো কিছু কঠিন বর্ণ বলেন আমাকে। অন্তর লিখতে পারবেন না? অন্তর, অন্তর, অন্তর বলেন কিভাবে লাগবো। মনে হয় না যে আসবে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমাকে বাটনগুলো বলেন। হ্যাঁ, অন্তর।
হ্যাঁ, বি বি জি কে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ভি। আপনারা তো দেখে দেখে খুব ইজিলি বলতে পারেন সিরিয়ালে, যেমন ফার্স্টে কি শিফট এফ, ওকে, শিফট এফ, তারপরে হচ্ছে এইভাবে ধরলে আসলে হয়ে যায়, তাই না? শিফট এফ, তারপরে কি বি জি কে, তারপরে ভি, ঠিক আছে। শিফট এফ বি জি কে ভি, ওকে। বর্ণান্ধ লেখেন, বর্ণান্ধ। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ইংলিশে বলেন। বি, হ্যাঁ দেখলাম। এটা যদি আমরা শিফট বি দিতাম, হ্যাঁ, বর্ণান্ধ। এখন কি হয়েছে বানান এরকম, বর্ণান্ধ এরকম, আর কি হবে? এটা তো আর হবে না। এটা কি হবে? এটা হবে না, মূর্ধন্য না অবশ্যই। বর্ণান্ধ কিভাবে দেখছে বলেন, কি কি আছে এখানে তা বলতে বললেও হবে। ধ, তঞ্জা, তঞ্জা, হ্যাঁ বলেন। হ্যাঁ, দেখে দেখে বলেন। আপনি কিবোর্ডে হাত রাখলে আরো ইজিলি বলা যায়। আমি তো এইমাত্র খুঁজেই পাইতেছিলাম না যে কোনটা কোথায় ছিল। ত, তারপর ন, এভাবে খুঁজতে গেলে লেট হয়। এবং কিবোর্ডে হাত রাখলে এমনি মতো মুখস্থই বলা যায় যে ত আছে কোথায়, কেতে, তাই না? ন আছে কোথায়, বিতে, তারপর হসন্ত আছে কোথায়, জিতে, দ আছে কোথায়, এলে, রফল আছে কোথায়, জেডে, আকার আছে এফে, তন্দ্রা। খুব ইজিলি বলা যায় যদি হাত রাখেন ওখানে। হুম? ব্রাহ্মণবাড়িয়া বলেন। ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ। এইচ জেড এফ, হ্যাঁ, তারপর আমি লিখি, হ্যাঁ, তারপর হচ্ছে আই জি, তারপরে এম, তারপরে শিফট বি, ওকে। তারপরে ব কোনটায়, এইচ এ, এইচ এ, তারপরে এফ, এরপরে কি, এরপরে তো লিখতেই পারবেন ব্রাহ্মণবাড়িয়া। কাঞ্চন, কাঞ্চন লেখা বলেন। জে এফ, বর্ণ দুটো কি এখানে, শিফট আই দিলাম, তারপরে জি ওয়াই, কাঞ্চন, কাঞ্চন, ওকে। উদ্যান, উদ্যান বানান বলেন। উদ্যান, হুম, জি এস, হ্যাঁ, দ না, এটা দ, উদ্যান, হ্যাঁ দ। জি না, উদ্যান, শিফট জেড, আকার ন, উদ্যান, ওকে। রেজিস্ট্রেশন বলেন। হ্যাঁ, আগে ভি, সি, তারপরে ভি, এরপরে ডি, তারপরে কি ইউ, এরপরে সি, তারপরে এন, জি, ঠিক আছে আমার কথাগুলো। টি, জেড, শিফট এম, তারপরে কি বি, হয়েছে রেজিস্ট্রেশন বানান। আচ্ছা, ত্রাণ বানান করেন। ত্রাণ, ত্রাণ, ত্রাণ দেয় না,
কে, জেড, এফ, শিফট বি। হ্যাঁ, অত্র, অত্র বানান বলেন। অত্র, 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 অত্র বিশ্ববিদ্যালয় বা অত্র প্রতিষ্ঠান। শিফট এফ, হ্যাঁ। কে, জেড, ঠিক আছে। এখন অত্র বানান কি আপনার এইভাবে লিখবেন, এইভাবে লিখবেন? হ্যাঁ, এখন চেহারা এরকম, চেহারা এক হইলে তো সব হয় না, হয়? বলেন, আপনারা কিন্তু অনেকে লেখেন এরকম, লেখে না? আপনি দেখছেন লিখতে কাউকে? আপনাদের ব্যাচের মধ্যেই দেখবেন, ঠিক আছে, না দেখলেও দেখবেন। ওকে, আচ্ছা, বলেন কোনো শব্দ পাইতেছেন না আপনারা? তো অনেক সুন্দর সুন্দর শব্দ ছিল। হ্যাঁ, বিশ্ব তো সহজ, বলেন বিশ্ব বানান বলেন। হ্যাঁ, আগে এইচ বলছেন তারপর ডি বলছেন, কিন্তু ওটা তো হবে না। ঠিক আছে, বিশ্ব পরীক্ষা, হ্যাঁ বলেন। হ্যাঁ, ডি, তারপরে কি ভি, তারপরে জে, তারপরে জি, এরপরে কি শিফট এন, এরপরে এফ। হয়েছে? পারবো? পরীক্ষা রয় দীর্ঘিকারও দিতে পারেন। হ্যাঁ, মুগ্ধ, হ্যাঁ লেখেন, মুগ্ধ লেখেন। এম এস, ও, জি, শিফট এল। হয়েছে? স্নিগ্ধ, আগে তো রসিকার দিবেন, রসিকার তো আগে দিবেন। হ্যাঁ, এন, জি, তারপরে বি। আগে জি না? জি ছাড়া বি লিখতে পারবেন? স দিলাম তারপর বি লিখলাম, হবে? হবে না। স হসন্ত, তারপরে কি? স্নিগ্ধ, তারপরে হ্যাঁ, ও, জি, শিফটেল। বুঝতে পারছি। আচ্ছা, বলেন আরো দুই একটা বলেন। ইন্টারনেট তো নাই, নাইলে সার্চ দিয়ে আমরা দেখতাম। সিস্টেমস পারবেন না সিস্টেমস লিখতে? বলেন, বানান বলেন। হ্যাঁ, হুম, হ্যাঁ, তারপরে বলেন। হ্যাঁ, এন, বুঝছি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হুম, 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 তারপরে উইন্ডো, সাবস্ক্রাইব, হুম, বলেন সাবস্ক্রাইব বলেন। হ্যাঁ, 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 এইচ তো বলছেন, এইচ বললেই তো। সাপ, সাপ, এরপরে কি স্ক্রাইব। আমি বলি এখানে শব্দগুলো হচ্ছে দন্ত স, ক, রফলা। দন্ত স এর সাথে যখন ক যুক্ত করবেন এখানে একটা হসন্ত লাগবে। দন্ত স ক যুক্ত হওয়ার পরে যখন রফলা দেবেন তখন আর হসন্ত লাগবে না, ঠিক আছে? সাপ, তাহলে দন্ত স, হসন্ত, ক, রফলা, সাবস্ক্রাইব। বুঝতে পারছি। হ্যাঁ, খুঁজেন আরো কিছু বের করেন শব্দ, কঠিন শব্দ তো পাইতে হবে। উইন্ডোজ, উইন্ডোজ তো কোনো যুক্ত বর্ণ নেই এখানে, আছে? অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, ঠিক আছে। বলেন অ্যাক্টিভেট কিভাবে লেখা হয়েছে, কি কি আছে বন্ধু, ওইটা ওইটা পারলেই পারবেন।
লিগা রসিকার ক হসন্ত ট আবার অ্যাক্টিভেট। অ ট হুম হুম বলেন। হ্যাঁ 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 দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ শিফট টান তারপরে। হ্যাঁ তারপরে। হুম বলেন কিভাবে দেখছি সেটা তো বলেন। এটা প্রথমে থ লাগছে হ্যাঁ না প্রথমে দিগিকে দিছেন তারপর থ লাগছে তারপর রেপ্র না ওই যে থ লেখার পরে আপনি দীর্ঘিকার আগে দিলেও চলবে, আবার রেপ আগে দিলেও চলবে, যেটাই দেন হবে। ঠিক আছে, তবে দীর্ঘিকার আগে দিয়ে ফেললে মনে হয় রেপটা আপনার হয় কিনা দেখে নেই। রেপটা একটু পরে যায়, খেয়াল করেন এখানে। হ্যাঁ দীর্ঘিকারটা এখান থেকে রেপ আসছে না, আর আমি যদি আগে রেপটা দিয়ে নেই তারপর দীর্ঘিকার দিই, দেখেন রেপটা একটু পিছনে আসছে, খেয়াল করছেন, থয়ের উপরে আসছে। আর যদি এভাবে দেয় তাহলে দীর্ঘিকারের পর গিয়ে, এই জন্য রেপটা আগে দিয়ে নেবেন। সঠিক করতে রেপটা আগে দেওয়াটা সঠিক। ঠিক আছে, এখন আপনাদের কাজ হলো বাংলা ক্লাসের কাজ। আজকের এই যে ক্লাসটা নিলাম বাংলা, এইটার কাজ হচ্ছে বাংলা প্রথম যেটা লিখবেন আপনারা, যে বাংলা কিবোর্ড, বাংলা কিবোর্ড, কিবোর্ড লিখে, হ্যাঁ কিবোর্ড লিখে সিরিয়ালটা এইভাবে লিখবেন যে প্রথম উপরের লাইনটা লিখবেন। ঠিক আছে, এইখানে কিন্তু 10টা আছে। আজকের ক্লাসটা আপনাদের না, আজকের ক্লাসটা হচ্ছে ভাইয়ের। ঠিক আছে, নিচের এই লাইনটা নেবেন, এই লাইনটা নেবেন। কয়টা আছে এখানে? 10টা। এইটা শিফটে কয়টা আছে? 10টা। এরকম সিরিয়াল কিন্তু এখানে আসবে। হ্যাঁ 10টা, এই আছে 10টা, এখানে 10টা, কয়টা? 20 20 40। এইখানে আছে নিচে 10টা, এখানে উপরে 10টা, কয়টা হয়েছে? 60টা। ঠিক আছে, তার মানে 6টা লাইন এখানে আপনার আসতেছে বাংলা কিবোর্ড অপশনে। এরপর ব্যঞ্জন বর্ণ, এরকম ব্যঞ্জন বর্ণ লিখবেন। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ লিখে এন্টার দিয়ে এইভাবে ব্যঞ্জন বর্ণ কয়টা লিখবেন। ঠিক আছে, কার লিখে এভাবে কার কয়টা লিখবেন, স্বরবর্ণ লিখে স্বরবর্ণ লিখবেন, ফলা লিখে ফলা লিখবেন। এরপর লিখবেন কি নিচে বর্ণ, 100টি বর্ণ। ঠিক আছে, অবশ্যই যুক্ত বর্ণ হইতে হবে, প্রত্যেকটা যুক্ত বর্ণ থাকতে হবে। একশো, নরমাল ভাই না নর্মাল, ওই আপনি একটু খুঁজে খুঁজে লেখেন আর কি। ঠিক আছে, 100টি যুক্ত বর্ণ, 100টি যুক্ত বর্ণ লিখবেন। তাহলে কয়টা বিষয় আসলো? প্রথমে কিবোর্ড 1টা 2টা 3 4 5 6টা, 6টা বিষয়। অফিশিয়াল কাজে কি অপ্র কিবোর্ড ব্যবহার করা যায় না কি পারি আমি নিজে অব্র কিবোর্ড আর বিজয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। পার্থক্য হচ্ছে ওটাও একটা সফটওয়্যার, এটাও সফটওয়্যার। ঠিক না আছে, মানে যদি আমি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অফিশিয়াল কাজে সমস্যা না সেটা কোনো সমস্যা নেই, অফিসিয়াল কাজটা ডিপেন্ড করে এই যে ফন্টের উপরে। ফন্ট আপনি সুতনি এমজে দিয়া তারপরে আপনি সেটা অব্রতে ইউজ করেন আর বিজয় 52 ইউজ করেন, ওইটা কোনো ম্যাটার না। কারণ এটার কাজ হচ্ছে শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা, তো আপনি তো বাংলায় লিখতেছেন, ওর কাজ তো শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা। এখন যদি বলতেন যে ফন্ট আমি সুতনি এমজে পরিবর্তে অন্যটা দেবো অফিসিয়াল কাজে, তখন একটা কথা আসতো যে অন্য ফন্টে কেন লিখছেন, তাই না? কিন্তু আপনি এটার কাজ তো শুধু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে, ও তো বাংলায় লিখতেছে, আপনি যাই লেখেন না কেন। এই জন্য আপনার যেটা সুবিধা হয় অব্র বলেন আর বিজয় বলেন। ওকে, তাহলে বাংলা হোমওয়ার্কটা কিন্তু আজকে অবশ্যই দিব, বুঝতে পারছি। ওকে।